গত পর্বে দেখেছিলাম দিলীপরা চলে গেল। সেই পর্ব নিয়ে আর বেশি কথা না বলি, বরঞ্চ আজকে পঞ্চম পর্ব শুরু করছি তাহলে। আমাদের শহরে মিলিটারি এলো এপ্রিল মাসের 30 তারিখে। ততদিনে শহর প্রায় খালি হয়ে গেছে। রাস্তাঘাটে মানুষজন বেশি নেই, দোকানপাটও বন্ধ। একজন দুইজন যারা আছে তাদের মুখে কেমন যেন একটা ভয় ভয় ভাব, কেমন একটা সন্দেহ আর এক ধরনের আতঙ্ক। আব্বার চেহারাতেও দুশ্চিন্তার ছাপ পড়ে গেছে। আমি যখন আশেপাশে থাকি না তখন আম্মার সাথে নিচু গলায় কথা বলেন আর মাথা নাড়েন। মিলিটারি এলে কি হবে সেটা নিয়েই আব্বার নানান রকম দুশ্চিন্তা। যেদিন মিলিটারি এলো সেই দিনটাও ছিল ঠিক অন্য দিনের মতোই। নীল আকাশ, পরিষ্কার একটা দিন, গরম বাতাস, শুকনো ধুলো উঠছে চারিদিকে। বেলা 11টার দিকে গুজব ছড়িয়ে গেল মিলিটারি গানবোট নিয়ে এসে নেমেছে নদীর ঘাটে। হাজার হাজার মিলিটারি নামছে গানবোট থেকে, দৈত্যের মতো এক একজনের চেহারা। আমার একটু দেখার কৌতূহলী হচ্ছিল। আব্বা গম্ভীর গলায় বললেন, খবরদার ঘর থেকে বের হবি না। আমি তাই ঘর থেকে বের হলাম না। জানলার কাছে বসে রাস্তার দিকে তাকিয়ে রইলাম। রাস্তায় কোনো মানুষজন নেই তো একটা রিকশাও নেই কোথাও। দুপুরবেলায় দেখলাম খান বাহাদুর দুইজন মানুষ নিয়ে সড়ক ধরে হেঁটে যাচ্ছেন। খানিকক্ষণ দাঁড়িয়ে রিকশার জন্য একটা অপেক্ষা করলেন, কিন্তু মনে হলো আজ কোনো রিকশা পাবেন না। রিকশা না পেয়ে আবার তারা হাঁটতে শুরু করলেন। দেখে মনে হচ্ছে নদীর ঘাটের দিকে যাচ্ছেন। রাশেদ তাহলে সত্যি কথাই বলেছিল, একেবারে খাঁটি পাকিস্তানি দালাল। তবে আমার স্বীকার করতেই হলো খান বাহাদুরের সাহস আছে। দৈত্যের মতো চেহারার পাকিস্তানি সৈন্যদের সাথে দেখা করতেও বুকের পাটা লাগে। খানিকক্ষণ পর গোলাগুলির শব্দ শোনা গেল। অনেক দূর থেকে আসছে, কিন্তু গোলাগুলিরই শব্দ, তাতে কোনো সন্দেহ নেই। যেরকম হঠাৎ করে শুরু হয়েছিল সেরকম হঠাৎ করে থেমে গেল। তারপর আর কোনো শব্দ নেই। আব্বা দরজা জানলা সব বন্ধ করে দিলেন। আমরা ঘরের ভেতর চুপ করে বসে রইলাম। আব্বা পায়চারি করছেন আর আম্মা চুপচাপ বসে আছে। কারো মুখে কোনো কথা নেই। আমার পেটের ভেতর কেমন যেন পাক দিতে থাকে। এক একটা মুহূর্তকে মনে হয় এক এক ঘন্টা। বেলা 3টার দিকে হঠাৎ দরজায় শব্দ হলো। আব্বা ভয়ে ভয়ে দরজা খুলে দেখেন রাশেদ দাঁড়িয়ে আছে। অবাক হয়ে বললেন, সে কি, তুমি এখানে কি করছো? রাশেদ ভিতরে ঢুকে বলল, খুব পানির তেষ্টা পেয়েছে। আমি এক গ্লাস পানি এনে দিলাম। ঠক ঠক করে পুরো গ্লাস শেষ করে আমার দিকে তাকিয়ে রইল, দিয়ে বলল, বাইরে যা গরম। আব্বা বললেন, তুমি এমন দিনে বাসা থেকে বের হয়েছো কেন? বাসায় বাসায় যাও তাড়াতাড়ি। যাব। তোমার বাসায় চিন্তা করবে না? না। আব্বা অবাক হয়ে একবার রাশেদের দিকে তাকালেন, আরেকবার আমার দিকে তাকালেন। রাশেদ খানিকক্ষণ নিচের দিকে তাকিয়ে হঠাৎ আমার দিকে তাকিয়ে বলল, মিলিটারিরা খান বাহাদুরকে মেরে ফেলেছে। আব্বা ভয়ানক চমকে উঠলেন। কি কি বললে? রাশেদ আবার নিচের দিকে তাকিয়ে বলল, মিলিটারিরা খান বাহাদুরকে মেরে ফেলেছে। তুমি কেমন করে জানো? আমি দেখেছি। আব্বা শুনে এবার একেবারে লাফিয়ে উঠলেন। তুমি দেখেছো? রাশেদ মাথা নাড়ল। কোথায় দেখেছো তুমি? নদীর ঘাটে। আব্বা খানিকক্ষণ কথা বলতে পারলেন না, অবাক হয়ে রাশেদের দিকে তাকিয়ে রইলেন। একটু পর নিজেকে খানিকটা সামলে নিয়ে বললেন, তুমি নদীর ঘাটে কি করতে গিয়েছিলে? মিলিটারি দেখতে গেছিলাম। তুমি একা? হ্যাঁ, সড়কের পাশে একটা নারিকেল গাছ আছে, তার পিছে লুকিয়েছিলাম। তুমি নিজের চোখে দেখেছো যে তারা খান বাহাদুরকে মেরে ফেলেছে? হ্যাঁ। রাশেদ ফ্যাকাশে মুখে একবার আব্বার মুখের দিকে তাকালো, একবার আমার মুখের দিকে তাকালো। আমি জিজ্ঞাসা করলাম, তোর ভয় করেনি? করেছে। কেমন করে মেরেছে? গুলি করে। খান সাহেব দুজন মানুষকে সাথে নিয়ে হেঁটে আসছিলেন, তখন রাস্তার 2টা মিলিটারি তাকে থামিয়েছে। খান সাহেবের সাথে কী সব কথাবার্তাও বলেছে। তারপর যেই সামনে হেঁটে যেতে চেষ্টা করেছেন, মিলিটারি 2টা বন্দুক তুলে গুলি করতে শুরু করেছে। সাথে 2জন উল্টো দিকে দৌড় যাওয়ার চেষ্টা করছিল, তাদেরকেও গুলি করে মেরে ফেলেছে। সাথে সাথে মরে গেছে সবাই? সেটা জানি না। রাস্তায় 3জনের লাশ পড়েছিল। মিলিটারি পা দিয়ে ধাক্কা দিয়ে রাস্তার পাশে এনে ফেলেছে। আব্বা ফ্যাকাশে মুখে জিজ্ঞাসা করলেন, তো তুমি তুমি এসব নিজের চোখে দেখেছো?
হ্যাঁ। এইটুকু ছেলে, তুমি এইসব দেখেছো? রাশেদ আবার মাথা নাড়ল। আমি দেখলাম তার শরীর অল্প অল্প কাঁপছে। বলল, আমি কিছুক্ষণ এখানে বসি। বসো বসো। রাশেদ চুপচাপ বসে রইল। চোখের দৃষ্টি কেমন যেন অন্যরকম, যেন কিছু একটা বুঝতে পারছে না। বিকালবেলা সে চলে গেল। মিলিটারিরা অনেকক্ষণ সময় নিয়ে নদীর ঘাট থেকে শহরের মাঝে এলো। প্রথমে এক দলের হাতের বন্দুক তাক করে মাথা নিচু করে গুলি মেরে এগিয়ে আসে। খানিক দূর এগিয়ে এসে ছড়িয়ে ছিটিয়ে পজিশন নেয়। বন্দুক তাক করে শুয়ে বসে থাকে। তখন আরেক দল এগিয়ে আসে। কাছাকাছি আসার পর আরেক দল গুলি মেরে একটু এগিয়ে যায়। তারা পজিশন নেয়, আবার অন্যরা আসে। দেখে মনে হয় তারা কোনো রকম ঝুঁকি নিচ্ছে না। হঠাৎ করে যদি কেউ আক্রমণ করেও বসে, তার জন্য এরকম ব্যবস্থা। নদীর ঘাট থেকে শহরের মাঝখানে আসতে 2 মাইলের মতন। এতটুকু আসতেই তাদের 2 ঘন্টার মতো সময় লেগে যায়। এই সময়টাতে ওরা চোখের সামনে যাকেই দেখেছে তাকে মেরে ফেলেছে। শুরু করেছে খান সাহেব আর তার 2 সঙ্গীকে দিয়ে। তারপর রাস্তায় আরও গোটা 10 মানুষকে এভাবেই মেরেছে। কেউ বাজার করতে যাচ্ছিল, কেউ বা মিলিটারি দেখে ভয়ে দৌড় দিচ্ছিল, কেউ রাস্তায় বসে বিশ্রাম নিচ্ছিল, আবার কেউ হয়তো কৌতূহলী হয়ে মিলিটারি দেখার জন্য গেছিল। মিলিটারির গুলি কাউকে ছাড়েনি। মিলিটারিরা ঘাঁটি করল আমাদের স্কুলে। একটা বড় কুৎসিত পাকিস্তানি পতাকা টাঙিয়ে দিল বদমাইশগুলি। রাত্রে ছাড়া ছাড়াভাবে গোলাগুলিও হলো। কাকে গুলি করেছে, কেন করেছে, কে জানে। আমরা সারা রাত গুটিসুটি মেরে বসে রইলাম। পরের দিন সকালবেলা আবার রাশেদ এসে হাজির। আব্বা অবাক হয়ে বললেন, আবার বের হয়েছো তুমি? রাশেদ মাথা নাড়ে। কোনো খবর আছে? জি, আজরফ আলী একটু আগে মিলিটারি ক্যাম্পে গেছে। আজরফ আলীটাকে? পাকিস্তানি দালাল। আমি জিজ্ঞাসা করলাম, মিলিটারি মেরে ফেলেনি? না, সাথে একটা বড় পাকিস্তানি ফ্ল্যাগ নিয়ে গেছে। মাথায় টুপি পরে পাকিস্তান জিন্দাবাদ জিন্দাবাদ বলে চিৎকার করতে করতে গেছে। মিলিটারি মারে নাই সেই জন্য। আমি বললাম, মারা উচিত ছিল। আব্বা কেমন যেন অবাক হয়ে আমার দিকে তাকালেন। পরের কয়েকটা দিন শহরে একটার পর একটা বাসা লুট করা হলো। বাসায় আগুন ধরিয়ে দেওয়া হলো। আমরা বাসায় বসে দেখলাম ধোঁয়া উঠছে। দিলীপদের বাসা লুট হলো বুধবারে। দুপুরবেলা আজরফ আলী 2 জন মিলিটারি নিয়ে এলো, সাথে আরও কিছু মানুষ, সবার মাথাতেই টুপি। মিলিটারি 2 জন প্রথমে বাসাটার চারিদিকে ঘুরে দেখল, তারপর কয়েকবার খামোখায় বাসার এখানে সেখানে ধাক্কা দিল। শেষে সামনের দরজার সামনে দাঁড়িয়ে লাথি মেরে দরজাটা ভেঙে ফেলল। বেটাদের মনে হয় গায়ে মোষের মতো জোর। প্রথমে ভেতরে ঢুকলো মিলিটারি 2 জন, পিছু পিছু আজরফ আলী। খানিকক্ষণ ভেতরে দুমদাম শব্দ হলো। মনে হলো কিছু একটা ভাঙছে। মিলিটারি 2 জন আর আজরফ আলী বের হয়ে এলো একটু পরেই। একজনের হাতে দিলীপের টেপ রেকর্ডার। দিলীপের বাবার খুব গান শোনার শখ ছিল। আরেকজন মিলিটারির হাতে একটা ছোট বাক্স। বাক্সে কী আছে বোঝা গেল না। আজরফ আলীর হাতে কিছু নেই। বাইরে এসে সে দাঁড়িয়ে থাকা সবাইকে বলল, এই মালাউনের বাচ্চারা ইন্ডিয়া ভেঙে গেছে। এই মাল সমাল এখন গনিমতের মাল। এই মাল সমান। কথা শেষ করার আগেই টুপি পরা লোকগুলি চিৎকার করে দিলীপের বাসায় ঢুকে গেল। তাদের বাসার জিনিসপত্র টেনে বের করতে লাগলো। একজনকে দেখলাম দেওয়াল ঘড়িটা বগলে নিয়ে ছুটেছে। কতবার দিলীপের বাসায় গিয়ে এই ঘড়িটাতে সময় দেখেছি। কয়েকজন মিলে দেখলাম দিলীপদের চাল ভর্তি ড্রামটা টেনে টেনে বের করে নিয়ে যাচ্ছে। রাস্তায় কিছু মানুষ ভিড় দেখতে দাঁড়িয়েছিল। মিলিটারিগুলো তাদেরকেও লুট করার জন্য ডাকলো। লোকগুলি লুট করতে চাচ্ছিল কোনো বোঝা যাচ্ছিল না, কিন্তু কারো না করার সাহস হলো না। ভয়ে ভয়ে বাসার ভিতরে ঢুকে গেল। একটু পরে দেখলাম তারাও মহা উৎসাহে লুট করা শুরু করেছে। আম্মা জানালার কাছ দিয়ে পর্দার ফাঁক দিয়ে তাকিয়েছিলেন। আস্তে আস্তে বললেন, হায় খোদা, তুমি কেমন করে এসব সহ্য করছো, কেমন করে? সন্ধ্যাবেলা থেকে কারফিউ। রাশেদ এলো বিকালবেলা। আব্বা জিজ্ঞাসা করলেন, খবর আছে কিছু? জি। কি খবর? এমপি সাহেবের বাসা জ্বালিয়ে দিয়েছে। এমপি সাহেব কোথায়? আন্ডারগ্রাউন্ড। তাকে পায় নাই, জামাইকে পেয়েছে, গুলি করে মেরে ফেলেছে। ডেড বডি এখনও পড়ে আছে। ও। শরীরে যখন গুলি লাগে বুলেটটা ঘুরতে ঘুরতে যায়। তাই নাকি? জি। সামনে থাকে একটা ছোট ফুটো, পিছনে বড় গর্ত হয়ে যায়। গুলিটা ঘুরতে ঘুরতে বের হয় তো, তাই। আব্বা ঢোক গিলে বললেন, ও। রাশেদ মাথা নাড়ল। জি, গুলিটা সীসা দিয়ে তৈরি হয়।
যখন শরীরে লাগে তখন ফেটে যায়, সীসা নরম হয় তো তাই। আব্বা আবার বললেন, ও মিলিটারি সব মিলিয়ে এখন পর্যন্ত শখানেক মানুষ মেরেছে, ধরেছে আরও শখানেক। ও যাদেরকে ধরেছে তাদেরকেও মারবে। তুমি কেমন করে জানো? সবাইকে একটা কোদাল দিয়ে মাটি কাটতে দিয়েছে, যার কবর সে নিজে কাটবে, কাটা হলে পাশে দাঁড়িয়ে গুলি। তুমি কেমন করে জানো? আমি দেখেছি, স্কুলের পাশে জংলা মতন জায়গা আছে, সেখান থেকে দেখা যায়। আব্বা অবাক হয়ে রাশেদের দিকে তাকিয়ে রইলেন। আমি জিজ্ঞাসা করলাম, এই তোর ভয় করে না? করে, রাতে ঘুমাতে পারি না রে। তাহলে? রাশেদ চুপ করে বসে রইল। আব্বা নরম গলায় বলল, বাসায় যাও রাশেদ, একটু পর কারফিউ দিবে। রাতে শুনলাম আব্বা নিচু গলায় আম্মাকে বলছে, কোনো দিন কল্পনা করেছিলে ইবুর বয়সী ছেলেরা এত সহজে মানুষ মেরে ফেলার কথা বলবে? যেন ব্যাপারটা কত সহজ, ভেবেছিলে কখনো? আম্মা কোনো কথা বললেন না। আব্বা আবার বললেন, কেন এমন হলো বলো দেখি, কেন? আম্মা তবুও কিছু বললে না। খোদা, কি করলে তুমি দেশটাকে, কি করলে? আমি শুনলাম আম্মা নিচু গলায় কাঁদছেন। আমি আগে কখনো আম্মাকে কাঁদতে শুনিনি। দুঃখে বুকটা আমার ফেটে গেল। শফিক ভাই মুক্তিবাহিনীতে যোগ দিতে গেলেন একদিন। অবশ্যই সেটা কেউ জানল না। কেউ জানল না, কারণ শফিক ভাইয়ের বড় চাচার বিপদ হতে পারে এতে। সবাই জানলো যে শফিক ভাইয়ের বাবার শরীর ভালো না, তাই বাড়ি গেছেন। আমি অবশ্যই জেনে গেলাম। জানলাম অন্য একটা কারণে। অরু আপাকে অনেক দিন দেখি না। শহরে মিলিটারি আসার পর রাস্তাঘাটে কম বয়সী মানুষ একেবারে বের হয় না। ছেলেরা তো নয়ই, মেয়েরা আরও না। একদিন আম্মা আমাকে পাঠালেন অরু আপাদের বাসায় খাবনামা আনতে। কোন স্বপ্ন দেখার কোন অর্থ হয় সেটা এই বইতে লেখা থাকে। আম্মা কয়েক রাত থেকে কি যেন একটা খারাপ স্বপ্ন দেখছেন, সেটার অর্থই জানতে চান তিনি। আমাকে দেখে অরু আপা বললেন, এই ইবু, তোকে দেখি না আজকাল, রাজাকারে যোগ দিয়েছিস নাকি? রাজাকার? সেটা আবার কি? তাও জানিস না? কোন দুনিয়ায় থাকিস রে? জানিস না মিলিটারিরা রাজাকার বাহিনী খুলেছে? থাকা খাওয়া লুটপাট সব ফ্রি, মাসের সাথে বেতন, নাম লিখে দে। যাও আপা, ঠাট্টা করো না। অরু আপা হঠাৎ সুর পাল্টে বললেন, এই ইবু, সত্যি করে বলতো, আমি কি কলসির মতো মোটা হয়ে গেছি? আমি অরু আপার দিকে তাকালাম। কোথায় মোটা? মনে হলো আরও শুকিয়ে গেছেন। না অরু আপা, তুমি মোটা হও নাই। শুধু খিদে পায় বুঝলি, যেটা দেখি সেটাই খেয়ে ফেলতে ইচ্ছা করে। সেদিন আস্ত একটা কলা গাছ খেয়ে ফেললাম। যাও, কলা গাছ আবার মানুষ খায় নাকি? আরে খাই রে খায়, ভিতরের শাঁসটা রান্না করে খায়। আমায় যদি বিয়ে করিস তোকেও রান্না করে খাওয়াবো। যাও। অরু আপা আজকাল আমাকে বেশি জ্বালাতন করলেন না। হঠাৎ কলা নামিয়ে এদিক সেদিক তাকিয়ে বললেন, এই ইবু শোন না, তোর শফিক ভাইকে একটা কথা বলে আসতে পারবি? কি কথা বলবি আজকে? না থাক। অরু আপা থেমে গেলেন। তার থেকে একটা আমি কাগজে লিখে দিই, হ্যাঁ? ঠিক আছে, দাও। অরু আপা একটা কাগজ বের করে লিখতে লাগলেন। আমি বললাম, শফিক ভাইয়ের বাসা তো কাছেই, তুমি নিজেই যেতে পারো। আরে মাথা খারাপ হয়েছে তোর? রাস্তাঘাটে মিলিটারি গিজগিজ করছে, এর মধ্যে আমি বের হবো? আমার মনে পড়লো রাস্তাঘাটে আজকাল কম বয়সী কোনো মানুষ নেই, ছেলে তো নেই, মেয়েও নেই, শুধু বুড়ো আর বাচ্চা। অরু আপার চিঠিটা নিয়ে আমি শফিক ভাইয়ের বাসায় গেলাম। চিঠিতে অরু আপা কী লিখছেন একটু পড়ার ইচ্ছে করছিল, কিন্তু একজনের চিঠি পড়া ঠিক না দেখে আর পড়লাম না। শফিক ভাইকে কখনো বাসায় পাওয়া যায় না, কিন্তু আজকাল শফিক ভাইদের বয়সী মানুষজন 24 ঘন্টা বাসায় বসে থাকে। শফিক ভাই টেবিলের ওপর পা তুলে ছোট্ট একটা লাল রঙের নামাজ শিক্ষা মন দিয়ে পড়ছেন। তার মুখে খোঁচা খোঁচা দাড়ি, বেশ বড় হয়ে গেছে। মনে হয় অনেকদিন দাড়িও কাটেননি। আমাকে জিজ্ঞাসা করলেন, কি খবর রিবু? অরু আপা আপনাকে একটা চিঠি দিয়েছে। তাই নাকি? শফিক ভাই বাইরে খুব উৎসাহ দেখালেন না, কিন্তু আমি জানি ভেতরে ভেতরে তার খুব আগ্রহ। আমি চিঠিটা দিলাম। শফিক ভাই চিঠিটা না পড়ে পকেটে রেখে দিলেন। আমি চলে গেলে নিশ্চয়ই পড়বে। শফিক ভাই আমাকে জিজ্ঞাসা করলেন, বলো তো, মুসলমানের কয় কালেমা? 4। কি কি? কালেমা তৈয়ব, কালেমা শাহাদাত, আর আর আমি আর মনে করতে পারলাম না। শফিক ভাই হতাশ ভঙ্গিতে মাথা নাড়লেন। এখনও জানো না? তোমার কপালে দুঃখ আছে। কি দুঃখ? মিলিটারি ধরে, প্রথমে জিজ্ঞাসা করে,
বাঙালি অর বিহারি। যদি বলো বাঙালি তাহলে সাধারণত মেরে ফেলে। যদি তোমার কপাল ভালো হয় আর যদি না মারে তাহলে প্রশ্ন করে মুসলমান অর হিন্দু। যদি বলো মুসলমান তখন জিজ্ঞাসা করে কয় কালেমা হ্যাঁ। যদি বলতে না পারো তাহলে বুকের মাঝে গুলি নয়তো পেটের মাঝে বায়োনেট। যদি পারি তখন ন্যাংটা করে দেখবে খতনা হয়েছে কিনা। জান অসভ্য। আমাকে অসভ্য বলছো? ওদের বলো, দেখছো না দাড়ি কাটছি না কতদিন। পকেট থেকে একটা গোল টুপি বের করে মাথায় দিয়ে চশমাটা খুলে পকেটে রেখে বললেন, দেখো তো আমাকে দেখতে কিসের মতো লাগছে। আমি হি হি করে হেসে বললাম, আমাদের স্কুলের দপ্তরির মতো। ধুর বোকা, আমি হচ্ছি তালিবুল এলেম, মাদ্রাসার ছাত্র। মিলিটারিরা নাকি মাঝে মাঝে মাদ্রাসার ছাত্রদের ছেড়ে দেয়। তুমি কেন এরকম সাজগোজ করেছো? শফিক ভাই হঠাৎ গম্ভীর হয়ে গেলেন। অন্যমনস্কভাবে পকেট থেকে উড়ুয়াপা চিঠিটা বের করে চিঠিটার ওপর হাত বুলিয়ে আবার পকেটে রেখে দিলেন। এখান থেকে এখন বের হয়ে যেতে হবে আমাকে। কোথায় যাবে? মুক্তিবাহিনীতে? শফিক ভাই ঘুরে আমার দিকে তাকালে বললেন, খবরদার কাউকে বলবে না, জানাজানি হয়ে গেলে সর্বনাশ হয়ে যাবে, ঠিক আছে? আমি মাথা নাড়লাম। যে রাস্তা দিয়ে যাব মিলিটারির সাথে সেখানে দেখা হওয়ার কথা না, তবু যদি হঠাৎ দেখা হয়ে যায় সেই জন্য প্রিপারেশান নিচ্ছি। যেখানে বেঁচে থাকার প্রশ্ন সেখানে কোনো ফাঁকি ঝুঁকি নেই। শফিক ভাই, কি জয় বাংলা কি হবে? জিজ্ঞেস করছো বাংলাদেশ স্বাধীন হবে কি না? হ্যাঁ, অফকোর্স হবে। তোমার কোনো সন্দেহ আছে? আপনি যদি বলেন কোনো সন্দেহ নাই। স্বাধীনতার জন্য কতজন মানুষ মারা যাবে জানি না, কিন্তু এই দেশ স্বাধীন হবেই, হবেই হবে। শফিক ভাই কেমন যেন রাগি রাগি চোখে তার হাতের দিকে তাকালেন, দেখে ভয় ভয় করতে থাকে। কয়েকদিন পর খোঁজ নিয়ে দেখি শফিক ভাই নেই। বুঝতে পারলাম তিনি চলে গেছেন। চিন্তা করেই আমার একটা উত্তেজনা হতে থাকে, ইস আমিও যদি যেতে পারতাম। আমি অরুয়াপার বাসায় গেলাম। অরুয়াপা বিছানায় হাঁটুতে মাথা রেখে অন্যমনস্ক হয়ে কী যেন ভাবছেন। আমাকে দেখে বললেন, ইবু আয়। অরুয়াপার মুখটা কেমন যেন দুঃখী দুঃখী মনে হয়। আজকাল আমাকে বিয়ে নিয়েও ঠাট্টা করেন না। আস্তে আস্তে বললেন, ইবু এরকম কেন হলো জানিস তুই? কীরকম? এই যে একদিন একদিন করে বেঁচে থাকা। একটা দিন পার হলে মনে হয় যাক বাবা একদিন বাঁচলাম। আমার খুব ইচ্ছে হলো অরুয়াপাকে সান্ত্বনা দিয়ে কিছু একটা বলি, কিন্তু আমি কি বলবো? অনেক চিন্তা করলাম। অরুয়াপা, কি? সব মুক্তিযোদ্ধারা যুদ্ধ করতে গেছে। একদিন দেশ যখন স্বাধীন বাংলা হবে তখন সব ঠিক হয়ে যাবে। ঠিক হবে বলে মনে হয় তোর? হ্যাঁ অরুয়াপা, ঠিক হবে। আবার আমরা কলেজে যাব, তোরা ফুটবল খেলবি, গোল খেয়ে মুখ কালো করে ফিরে আসবি। মোড়ের দোকান থেকে তোদের জন্য লজেন্স কিনে আনবো। হ্যাঁ অরুয়াপা। অরুয়াপা আমাকে কাছে টেনে নিলেন। আমি দেখলাম তার চোখে পানি টলটল করছে। রাশেদ বিকেলবেলা আমাদের সাথে দেখা করতে এলো। আমরা দুইজন দেয়ালে পা ঝুলিয়ে বসে রইলাম। একটু পরে ফজলুও এসে যোগ দিল আমাদের সাথে। আমরা চুপচাপ বসে রাস্তার দিকে তাকিয়ে থাকি। আবার মানুষজন রাস্তা দিয়ে যাচ্ছে আসছে, রিক্সা সাইকেল যাচ্ছে, তবু যেন আগের মতো নয়। আমি অনেকক্ষণ চুপচাপ থেকে রাশেদকে জিজ্ঞাসা করলাম, কিরে দেশের খবর জানিস কিছু? কী জানিস? জোরে সোরে মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেছে। একদল যাচ্ছে, 3 সপ্তাহের ট্রেনিং দিয়ে স্টেন গান আর গ্রেনেড হাতে দিয়ে ছেড়ে দিচ্ছে। স্টেন গান? সেটা কীরকম? ছোট, ভাঁজ করে লুকিয়ে রাখা যায়, অটোমেটিক, ট্রিগার টেনে ধরে রাখলেই গুলি বের হয়ে থাকে। সাথে কার্তুজের ক্লিপও থাকে, একটা শেষ হলে আরেকটা লাগিয়ে দেয়। আর গ্রেনেড? গ্রেনেড হচ্ছে বোমা, দাঁত দিয়ে পিন খুলে ছুঁড়ে মারতে হয়, 3 সেকেন্ড পর ফাটে, তারপরেই বুম। মিলিটারি শালাদের আর রক্ষা নাই। রাশেদ পকেট থেকে একটা কাগজ বের করলো। এই দেখ। এটা কি? লিস্ট করেছি। কিসের লিস্ট? দালালদের লিস্ট, কারা কারা জয় বাংলার বিপক্ষে। আমরা লিস্টটা দেখলাম। প্রথমে খান সাহেবের নাম, তারপর আজরফ আলী, তারপর আরও কয়েকজনের নাম আমি চিনি না। কারো নামের পাশে লেখা মুসলিম লীগ, কারো নামের পাশে লেখা জামায়াতে ইসলামী, কারো নামের পাশে লেখা ইসলামী ছাত্র শিবির, কারো নামের পাশে লেখা নির্দলীয় সুবিধাবাদী। কে কোথায় থাকে তার ঠিকানা। রাশেদ বুঝিয়ে দিল, খান সাহেবের নামের পাশে এই কাটা চিহ্নটা মানে বুঝেছিস? মানে মরে গেছে এর মাঝে, তাই না? হ্যাঁ, মিলিটারিরাই মেরেছে। এই লিস্ট দিয়ে তুই এখন কি করবি?
যখন মুক্তিবাহিনী আসবে তাদেরকে দিব। স্বাধীনতার প্রথম কাজই হচ্ছে বিশ্বাসঘাতকদের খতম করা। যদি তাদের খতম না করিস তাহলে তাহলে কি হবে? তাহলে 10-20 বছর পরে তারা আবার পাকিস্তানিদের ডেকে আনবে। ধুর, তাই আবার হয় নাকি? হয় রে হয়, আমি বইতে পড়েছি। আমি চুপ করে গেলাম। যদি সে সত্যি সত্যি বইতে পড়ে থাকে তাহলে তো আর সেটা নিয়ে তর্ক করা যায় না। আর এটা তো সবাই জানে আমাদের রাশেদ হচ্ছে রাজনীতির মানুষ। সে যদি প্রেতপুরীর অট্টহাস্য না পড়ে রাজনীতির বই পড়ে তাহলে অবাক হওয়ার কী আছে? রাশেদ খানিকক্ষণ চুপ করে থেকে বলল, এখন আমাদেরকে এই লিস্টটা শেষ করতে হবে, তারপর একটা ম্যাপ বানাতে হবে। ম্যাপ? কিসের ম্যাপ? আরে আমাদের স্কুলের ম্যাপ। মিলিটারিরা ক্যাম্প করেছে না, মুক্তিবাহিনী যখন আক্রমণ করবে। আমরা তো ম্যাপ করেছিলাম, মনে আছে? ফজলু বড় বড় চোখ করে বলল, আমার মনে পড়ল, গত বছর আমরা দিন রাত গুপ্তধন খেলতাম। একদল গুপ্তধন লুকিয়ে রাখতো, অন্য দল সেটা খুঁজে বের করতো। গুপ্তধন কোথায় লুকিয়ে রাখা আছে সেটা ম্যাপে দেখানো থাকতো। আমরা যত্ন করে সেই জন্য স্কুলের একটা ম্যাপ তৈরি করেছিলাম। সব শুনে রাশেদের চোখ চকচক করতে থাকে। বলে, এই কোথায় আছে রে সেই ম্যাপটা? আমি আর ফজলু মাথা চুলকালাম, কারণ আমাদের জিনিসপত্র কখনোই ঠিক জায়গায় থাকে না। ফজলু বলল, আশরাফের কাছে নিশ্চয়ই আছে। হ্যাঁ, আমিও মাথা নাড়লাম। আশরাফই আসলে বেশি কাজ করেছে। মনে নাই গ্রাফ পেপারে সব কিছু মেপে মেপে করেছে? হ্যাঁ, কোথায় পুকুর, কোথায় লাইব্রেরি, কোথায় জামরুল গাছ। তখন মনে আছে আমরা কত বিরক্ত হয়েছিলাম আশরাফের ওপর, সবসময় যা বাড়াবাড়ি করতো। রাশেদ হাতে থাবা দিয়ে বলে, ইস, এই ম্যাপ যদি থাকে তাহলে তো আর কোনো চিন্তাই নাই। এখন কোনখানে বাংকার, কোনখানে ট্রেঞ্চ, কোনখানে গোলাগুলি, সেগুলো একটু বসিয়ে দিলেই হবে। তারপর যখন মুক্তিবাহিনী আসবে তখন কি হবে? এই ম্যাপ দেখে ফাইট হবে। সত্যি? হ্যাঁ। রাশেদ আমাদের দিকে তাকালো, চকচকে চোখে বলল, এই তোর আমাকে সাহায্য করবি? করব। টপ সিক্রেট কিন্তু, একেবারে টপ সিক্রেট। ঠিক আছে। উত্তেজনায় আমাদের বুকও কেমন যেন করতে থাকে। আমরা জোরে জোরে নিঃশ্বাস নিই, হাত মুষ্টিবদ্ধ করে রাস্তার দিকে তাকিয়ে থাকি। রাস্তার লোকজন হঠাৎ দ্রুত এদিক সেদিক সরে যেতে থাকে। রাশেদ ফিসফিস করে বলল, এই মিলিটারি আসছে, মিলিটারি। আমরা নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে থাকি। প্রথমে শুকনো কয়েকজন মানুষ রাইফেল নিয়ে এগিয়ে যাচ্ছে, দেখে মনে হয় বাঙালি। রাশেদ ফিসফিস করে বলে, রাজাকার বাহিনী। রাজাকার বাহিনীর পিছু পিছু একদল মিলিটারি, চকচকে কাপড় পরা, হাতে অস্ত্রশস্ত্র, কোমরে গুলির বেল্ট। রাশেদ ফিসফিস করে বলে, চাইনিজ মেশিন গান। মিলিটারিগুলি এক লাইনে হেঁটে যাচ্ছে, বুটের শব্দ হচ্ছে পাকা রাস্তায়। কোথায় যাচ্ছে কে জানে। রাশেদ দেয়াল থেকে নেমে গেল। আমি জিজ্ঞাসা করলাম, এই কোথায় যাচ্ছিস? দেখি না মিলিটারি কি করে। রাশেদও মিলিটারিগুলির পিছু পিছু হেঁটে যেতে থাকে। আমারও কৌতূহল হচ্ছিল, কিন্তু আব্বার কড়া নির্দেশ, কোথাও যাওয়া যাবে না। সন্ধেবেলা পূব দিক লাল হয়ে উঠল, মনে হলো আগুন লেগেছে কোথাও। মিলিটারিরা ওই দিকেই যাচ্ছিল।